আজকে আবার আপনাদের প্রেজেন্টেশনটিতে আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আমরা লাস্ট ভিডিও দিয়েছিলাম যে বিশদ আয় বিবরণী অথবা আর্থিক অবস্থা বিবরণী এবং মূলধন মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে করব সেটা। তো সেখানে একটা অংশ ছিল, সেখানে হলো সমন্বয় একটা অংশ থাকে। অনেকে সমন্বয় অংশগুলো বুঝতে পারেন না বা বুঝতে পারেন না সমন্বয় অংশ কোথায় কোথায় যাবে, কার সাথে যুক্ত হবে, অথবা বুঝে উঠতে পারেন না কিভাবে অ্যামাউন্টটা বের করবেন। সো এই সকল জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে আলোচনা করি সমন্বয় কি। সমন্বয় মূলত যে সকল এন্ট্রি কখনোই আপনারা হিসাবভুক্ত করেন বা তালিকাভুক্ত করেন নাই, যেমন বছরের শেষে কিছু অংশ থেকে যায় যেগুলি কখনোই জাবেদা বা খতিয়ান বা র্যামিলে অন্তর্ভুক্ত হয়নি। তো সমন্বয়ে সেগুলি অন্তর্ভুক্ত করতে হয়। কেন করতে হয়? কারণ জানি আমরা হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং গাণিতিক শুদ্ধতা যাচাই করে কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রেখে। সো এখানে কোনো কিছু মিস করে দেওয়া যাবে না। যেগুলি একদমই লেখা হয় নাই, কিছু অংশ যেগুলি আসলে ভুলবশত হতে পারে বা পরবর্তীতে হয়েছে হতে পারে, হিসাবকালীন সময় হয় নাই, একদম শেষ সময় হয়েছে হতে পারে, সেই সকল এন্ট্রিগুলি সম্পর্কে যদি লিখি আমরা তাকে বলা হয় সমন্বয়। আমরা জানার চেষ্টা করি সমন্বয় অংশগুলি কোথায় থাকবে। আমি যদি দশম অধ্যায়ের প্রশ্নের দিকে লক্ষ্য করি, তখন একটা পরিপূর্ণ একটা র্যামিল দেওয়া থাকে এবং তার নিচে অন্যান্য তথ্য সমূহ দেওয়া থাকে অথবা সমন্বয় সমূহ দেওয়া থাকে। ওটাই মূলত সমন্বয়। সেই এন্ট্রিতে আমরা কাজ করব। কিভাবে কাজ করব সেটাই নিয়ে আজকে আলোচনা করছি। সমন্বয় এন্ট্রিতে মূলত কাজ করার আগে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। দুটো জিনিস। নাম্বার 1, হিসাব বিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। হিসাব বিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা। নাম্বার 2, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো তারিখ। আমরা যখনই সমন্বয় কোনো একটি এন্ট্রি করবো এই দুটোর উপরে মাথা রাখবো। শুধুমাত্র টাকা এবং তারিখ এই দুটোর উপর বিবেচনা করি আমরা হিসাব লিখে রাখি। ধরেন একটি সমন্বয় আছে ভাড়া 3 মাসের বকেয়া, অথবা লেখা আছে বেতন 6 মাস অগ্রিম, আর অনেক কিছু লেখা থাকতে পারে, দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? লক্ষ্য করেন এখানে টাকা বা তারিখ কিছুই দেওয়া নাই। দেওয়া আছে 3 মাসের বকেয়া, 6 মাসের অগ্রিম, অথবা দেওয়া থাকতে পারে যে বিজ্ঞাপন 4 বছরের জন্য, মানে মাস, বছর বা আরো অনেক কিছু থাকতে পারে, টাকা দেওয়া নাই। সেই ক্ষেত্রে আমরা এই মাসের অ্যামাউন্টটাকে বা বছরের অ্যামাউন্টটাকে টাকায় কনভার্ট করব। টাকায় কনভার্ট করব। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। হিসাব বিজ্ঞানে টাকা এবং তারিখ খুবই গুরুত্বের সহিত দেখতে হয়। অথবা র্যাবের ভিতরে রাখা আছে বিনিয়োগ 10%, ব্র্যাকেটে দেওয়া আছে তারিখ, কোন একটা তারিখ দেওয়া আছে। এই তারিখ অনুযায়ী পার্সেন্টেজের কাজ করতে হবে। কারণ হিসাব বিজ্ঞান আমরা যাই লিখি না কেন সেটা কিসে কনভার্ট করব? টাকায় কনভার্ট করব। টাকায় কনভার্ট করার জন্য কিভাবে করব সেটাই আমরা একটু পরেই শিখবো। তার আগে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলে মনে করে দিচ্ছি, সেটা হলো সমন্বয় দুইভাবে থাকবে। দুভাবে সমন্বয় থাকবে। একটি সরাসরি সমন্বয় সমূহ বা অন্যান্য তথ্য সমূহ দেওয়া থাকবে, আর একটি র্যামিলের ভিতরে হিডেন আকারে দেওয়া থাকবে। র্যামিলের ভিতরে হিডেন আকারে যদি কোনো র্যামিলের ভিতরে কোনো এন্ট্রির সাথে ব্র্যাকেট দিয়ে 3 বছর বা 15 মাস বা ব্র্যাকেট দিয়ে 10% বা তারিখ কিছু উল্লেখ থাকে, সেটা সমন্বয় না উল্লেখ থাকলেও মনে করতে হবে সেটা একটি সমন্বয়। আর যদি সেটা কিছু উল্লেখ থাকে এবং সমন্বয় উল্লেখ আছে, দ্যাট মিনস আপনাকে বলে দেওয়া হয়েছে যে সেটা অন্তর্ভুক্ত করতে হবে, তারিখ অনুযায়ী কাজ করতে হবে। আমরা এটা নিয়ে একটু আলোচনা করছি। আমরা যখন এই অঙ্কটা করবো তখন মনে রাখতে হবে আমরা 1 বছরের জন্য অঙ্ক করি। আমরা 1 বছরের জন্য অঙ্ক করি। যদি আমাদের 1 বছরের বেশি থাকে সেই জিনিসটা আমাদের হিসাবভুক্ত করতে হবে, 1 বছরের কম থাকে সেটাও হিসাবভুক্ত করতে হবে। আমরা জানি আমরা যদি কম দিয়ে থাকি সেটাকে আমরা বকেয়া নামে অন্তর্ভুক্ত করি, আর আমরা যদি কোনো কিছু বেশি দিয়ে থাকি সেটাকে আমরা অগ্রিম নামে অন্তর্ভুক্ত করি। তাহলে পয়েন্টগুলো মনে রাখতে হচ্ছে আমাদের সমন্বয় দুইভাবে থাকে। র্যামিলের ভিতরে হিডেন আকারে থাকতে পারে, কিভাবে থাকবে আমি অলরেডি উল্লেখ করেছি, আপনার স্ক্রিনেও কিছু দেখতে পাবেন। এবং আরেকটা বলেছি কি সমন্বয় থেকে যাবে, আরেকটা বলেছি
আমাদের যাই থাক না কেন আমরা অন্তর্ভুক্ত করব হিসাব বিজ্ঞানে টাকা এবং তারিখটা দেখে ওই মানটা। এবার আমরা গণনা করি যে টাকাটা কিভাবে আমরা বের করব, টাকাটা কিভাবে বের করব। নাম্বার 1, যদি কোনো কিছু যদি 12 মাস বা 1 বছরের কম সময়ের জন্য থাকে, উদাহরণস্বরূপ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বেতন 3 মাসের বকেয়া আছে। 3 মাসের বকেয়া মানে কি 12 মাসের কম, মানে 9 মাস পর্যন্ত দেওয়া আছে। অথবা এইভাবে লেখা থাকতে পারে ভাড়া ব্র্যাকেটে 8 মাস, দ্যাট মিনস 12 মাস থেকে কম। সেক্ষেত্রে আমরা মনে করতে হবে এটা বকেয়া আছে, সেটা কি আছে, বকেয়া। আর সেই টাকাটা বের করার সিস্টেমটা হলো যত মাস দেওয়া থাকবে তত মাসকে আমাদের র্যা মিলে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেই অ্যামাউন্টটার সাথে ভাগ করব। ভাগ করে 12 থেকে ওই যত মাস ছিল দেওয়া সেটা বিয়োগ করে যাওয়া হয়। উদাহরণস্বরূপ আমি কিছুক্ষণ আগে বলেছি ভাড়া ব্র্যাকেট দিয়ে লেখা আছে ধরেন 8 মাস, টাকার অ্যামাউন্ট ধরে দেওয়া আছে 8,000 টাকা। সেক্ষেত্রে আমরা বকেয়া বেতনটা বের করার জন্য সূত্র করব, উপরে 8,000 লিখে দিব গুণ 12 থেকে 8 বিয়োগ করলে 4 আর ভাগ হবে এই 8 মাস। এভাবে ক্যালকুলেট করে আমরা বকেয়া বেতনের পরিমাণটা বের করে ফেলব। আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি আরো ডিটেইলস আলোচনা করব। যদি কোনো কিছু 12 মাসের বেশি সময়ের জন্য দেওয়া থাকে, 12 মাস বা 1 বছরের বেশি সময়ের জন্য থাকে, সময়ের জন্য দেওয়া থাকে, দ্যাট মিনস আপনাকে দেওয়া আছে ধরেন ভাড়া দেওয়া আছে 15 মাস, এরকম করে লেখা আছে 15 মাস ধরেন 15,000 টাকা। তারপর ধরেন লেখা আছে বেতন 2 বছর 24,000 টাকা, এরকম কিছু লেখা আছে, ধরেন র্যান্ডমলি লেখা আছে। সমন্বয়ই বলতে পারি এটা আমাকে, এরকম যদি না থাকে শুধু বেতন 24,000 আর র্যাম এই সমন্বয়তে দেওয়া আছে বেতন 2 বছরের জন্য দেওয়া হয়েছে, সেটাকে আর এই কথা একই কথা। সেক্ষেত্রে বের করার নিয়ম কি, এটার নাম হলো অগ্রিম। যেহেতু 1 বছরের বেশি সময় দেওয়া হয়েছে, বেশি সময় দিলে তাকে আমরা বলবো অগ্রিম। মান নির্ণয় করার ক্ষেত্রে হবে যত মাস বা বছর থাকবে সেটা আমরা ভাগ করব আর ওই টাকাকে গুণ করব যত মাস বিয়োগ 12। উদাহরণস্বরূপ আমি বলতে পারি এখানে দেওয়া আছে 15 মাস, সো আমাদের পুরো টাকাটাকে 15,000 টাকাটাকে ভাগ করব 15 দ্বারা, আর 15 থেকে 12 বিয়োগ করা হয় 3, সো 3 এখানে গুণ করে দিব। রেজাল্ট যা আসে আমাদের তাই রেজাল্ট আসে 3,000। আশা করি বকেয়া বা অগ্রিম রিলেটেড যেটা আছে সেটা নিয়ে কোনো প্রবলেম আপনাদের নাই। মজার বিষয়, পার্সেন্টেজ যদি দেওয়া থাকে কোনো কিছুর, পার্সেন্টেজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে মূল টাকার যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ বের করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। সচরাচর অবচয়ের ক্ষেত্রে, বিনিয়োগের সুদের ক্ষেত্রে, ঋণের সুদের ক্ষেত্রে এভাবে পার্সেন্টেজ দেওয়া থাকবে, তবে সেখানে একটা তারিখ উল্লেখ থাকবে। তারিখ যদি উল্লেখ থাকে সেটাকে অবশ্যই 12 দ্বারা ভাগ করব এবং সেই তারিখ কাউন্ট করে আমরা তত মাস দ্বারা গুণ করব। উদাহরণস্বরূপ বলতে পারি আমি, যদি দেওয়া থাকে 3/1/2015 সাল পর্যন্ত, 14 সালের অঙ্ক 15 সাল পর্যন্ত দেওয়া, দ্যাট মিনস আমি 3 মাস বেশি দিয়েছি, দ্যাট মিনস আমি উপরে গুণ করব 3 দ্বারা, এরকম একটা ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, 1/1/2016 বা যাই থাকুক না কেন এইভাবে যদি থাকে তাহলে সেই মাস সহ কাউন্ট করতে হবে। আর যদি 31/1 থাকে জানুয়ারি মাস বাদ দিয়ে ফেব্রুয়ারি থেকে ধরতে হবে। মাসের শুরু থাকলে ওই মাস সহ, আর মাসের পরে থাকলে অবশ্যই সেই মাস বাদে ধরতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, উত্তোলনের সুদ
কখনোই 1 বছরের জন্য হয় না। আমরা জানি শতকরা মানেই হলো 1 বছর, মানে 12 মাস, 100 টাকা 1 বছরের সুদ। কিন্তু উত্তোলনের সুদ বললে আমরা এটাকে ধরবো 6 মাসের। কয় মাসের? 6 মাসের। কোনো কোম্পানি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা শুরু থেকেই সেখান থেকে অর্থ উত্তোলন করে না, তাদের কিছু বার্নিং ক্যাপিটাল থাকে। সেই বার্নিং ক্যাপিটালের সময় কোনো পণ্য বা কোনো অর্থ উত্তোলন করে না। সেজন্য আমাদের 6 মাস মিনিমাম ধরতে হবে। যদি আমার মাসের শুরুতে থাকে, মাসের শুরুতে, প্রতি মাসের শুরুতে এরকম যদি থাকে, প্রতি মাসের শুরুতে, সেক্ষেত্রে আমাদের যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজকে গুণ করব উত্তোলনের মূল টাকার সাথে, আর গুণ করব 6.5 দ্বারা। আর যদি প্রতি মাসের শেষে থাকে, তাহলে যে টাকাটা থাকবে উত্তোলনের মূল টাকাটা, নগদ উত্তোলন পণ্য উত্তোলন দুটেই, দেন সেই পার্সেন্টেজ গুণ করব 5.5। আর যদি প্রতি মাসের মাঝামাঝি কারো যদি লেখা দেখতে মনে হয় যে দ্রুত করছে, আপনারা পজ করে ভিডিওটা দেখবেন। মাঝামাঝি যদি থাকে সেক্ষেত্রে হবে 6 দ্বারা। এটা একটু খেয়াল করবেন। এসএসসি লেভেলে যারা আছেন তাদের জন্য এই সময় এটা বেশি ইম্পর্টেন্ট না, তবে যারা এইচএসসি লেভেল আছেন, পরীক্ষা দিবেন নভেম্বরের 6 তারিখ থেকে, তাদের জন্য এই উত্তোলনের সুদের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা লাস্ট কিছু জিনিস আলোচনা করব, তারপরে এই ভিডিওটা সমাপ্ত করব। তারপরে কোনো কিছু যদি মিসিং হয়ে যায়, আপনারা কোনো উত্তোলন সমন্বয়ের অংশ বুঝেন না, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, মেইল অ্যাড্রেসও দেওয়া থাকবে, প্রয়োজনে আমরা আপনাদের সাথে আমাদের লেকচার শিটও শেয়ার করতে পারি। তো আমরা চলে আসি অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত আছে এরকম কোন সমন্বয় যদি থাকে, অন্তর্ভুক্ত আছে, মনে রাখতে হবে যা অন্তর্ভুক্ত থাকবে তা যোগ হবে, আর যার সাথে থাকবে তা থেকে বিয়োগ হবে। আমি উদাহরণস্বরূপ বলছি, প্রারম্ভিক মজুদ পণ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে। ধরেন এটা একটা বলছি, মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে আমি যখন প্রারম্ভিক মজুদ পণ্য মধ্যে মণিহারি, তাহলে অন্তর্ভুক্ত কি আছে? মণিহারি। সো প্রারম্ভিক মজুদ পণ্য যখন লিখবো, যা অন্তর্ভুক্ত আছে তা বিয়োগ হবে যার সাথে থাকবে। যার সাথে মানে হলো প্রারম্ভিক মজুদের সাথে আছে মণিহারি, এটা থাকার কথা ছিল না, তাই প্রারম্ভিক মজুদ থেকে কি হবে? মণিহারি বিয়োগ হবে। আর মণিহারি যখন লিখবো, মণিহারি তো অন্তর্ভুক্ত ছিল, তাই মণিহারির সাথে আবার এই অংশটা যোগ হবে। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, মূল আকর্ষণ যেটা কুরিন রিলেটেড থাকে, সেটা নিয়ে এখন খুব আহামরি কোশ্চেন আসে না। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি কুরিনের বিস্তারিত আলাদা একটা অঙ্ক টিউটোরিয়াল করব, যেটা এইচএসসির আলাদা দেনাদার সঞ্চিত হিসাব নিয়ে অধ্যায় আছে, সে অধ্যায় নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব এই সমন্বয়গুলি কিভাবে করব। আমি এতক্ষণ আলোচনা করেছি সমন্বয়গুলি থেকে টাকার অ্যামাউন্ট কিভাবে বের করব। এখন আমি আলোচনা করব সমন্বয়গুলি কিভাবে করব। সমন্বয়গুলি মনে করতে হবে নতুন লেনদেন, এগুলি একটা নতুন লেনদেন। স্বাভাবিকভাবে একটি লেনদেনের প্রথমে আমরা কি করি? জাবেদা করি। সো এই সমন্বয়গুলির কি করতে হবে? প্রথমে জাবেদা করতে হবে। সমন্বয়গুলির কি করতে হবে? জাবেদা করতে হবে। আমার যদি জাবেদা করা শেষ হয়, তখন আমি দেখবো সেই জাবেদার এন্ট্রি দুইটা কি আসছে। উদাহরণস্বরূপ আমি বলি, ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এরকম একটা কথা বলে লিখে দিলাম, মনে করলাম হয়নি 5,000 টাকা, এরকম একটা ধরে সমন্বয় আছে। তাহলে এটাকে মনে করতে হবে একটা নতুন লেনদেন, আর এটা একটা জাবেদা করবো কি মনে মনে। জাবেদাটা কি আসছে? ধারে বিক্রয় করলে যে জাবেদা হয় দেনাদার হিসাব, অনেকে প্রাপ্য হিসাব লিখতে পারেন ডেবিট, এবং হয় বিক্রয় হিসাব ক্রেডিট, এভাবে জাবেদা করব। এখন বলতে পারেন, তো স্যার সমাপনী মজুদ পণ্যের জাবেদা কেমন হবে? সমাপনী মজুদ পণ্য আছে, তো এই সমাপনী মজুদ পণ্য যদি থাকে, ধরেন 25,000 টাকা আছে, তাহলে সমাপনী মজুদ পণ্য থাকলে সমাপনী মজুদ পণ্য একটা সম্পদ থেকে গেছে, তো সমাপনী হিসাব ডেবিট, সমাপনী মজুদ হিসাব ডেবিট। আর যেহেতু পণ্যটা রয়েছে কার কাছে রয়েছে? ক্রয়ের সাথে রয়েছে, আমরা ক্রয় লিখতে পারি অথবা বিক্রিত পণ্যের ব্যয় লিখতে পারি। সো ক্রয় হিসাব
ক্রেডিট লিখতে পারি। যে কথাটা ক্রয় করে এনেছিলাম সেই সম্পূর্ণ অর্থে ব্যয় হয় নাই, কিছু সম্পদ হিসাবে থেকে গেছে দিন শেষে। এইভাবে জাবেদা করতে পারি। জাবেদা করার পর আমরা কিভাবে এন্ট্রি দিব, মানে পোস্টিং দিব, কোথায় যাবে সেটা যাবে এখানে যেই নাম লেখা আছে সেই নামের সাথে র্যা মিলে খুঁজবো যে সেই নামটা কোথায় আছে। সেই নামটা দেনাদার র্যা মিলে একটা থাকে এবং দেনাদার র্যা মিলে ডেবিট পাশেই থাকে। এইখানেও ডেবিট পাশ মনে রাখতে হবে, একই পাশে থাকলে যোগ হবে, একই পাশে থাকলে যোগ হবে, আর ভিন্ন পাশে থাকলে বিয়োগ হবে। জাস্ট এই কথাটা মনে রাখবেন। সো যেহেতু র্যা মিলে ডেবিট পাশে আছে দেনাদার এবং আমি এই সূত্র তো ডেবিট পাশেই পাইছি দেনাদার, তাহলে এইটা যোগ করে দিব অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় নামে। যখন আমি দেনাদার এন্ট্রি করব, দেনাদার যেটা সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে লিখবো, চলতি সম্পদের পাশে যখন লিখবো তখন লিখবো যোগ অনাদায়ী বা অলিখিত দেনাদার। আবার বিক্রয় লিখি কোথায়? বিক্রয় লিখি হলো আমাদের একদম প্রত্যক্ষ আয়ের সময় বিক্রয়, আর এই বিক্রয় ক্রেডিট পাশে থাকে, র্যা মিলে ক্রেডিট পাশে, কারণ যেহেতু এটা আয়, আমরা জানি সব ডেবিট আদম ক্রেডিট। এই ভিডিওগুলি অবশ্যই করা আছে, যারা নতুন চ্যানেলে তারা আই বাটন থেকে দেখে নিতে পারবেন, আর যারা পুরাতন তারা জানেন আমি কিভাবে পড়াই। সো বিক্রয় যেহেতু ক্রেডিট আছে, র্যা মিলেও ক্রেডিট, সো একই পাশে থাকে কি হবে? যোগ হবে। বিক্রয়তেও যোগ হবে অলিখিত বিক্রয়, আর দেনাদারও যোগ হবে অলিখিত বিক্রয় নামে। আশা করি বুঝতে পেরেছেন। নিচেটাও সেম, সমাপনী মজুত পুনর্ক্রয়। ক্রয় যেহেতু ডেবিট পাশে থাকে র্যা মিলে, কিন্তু এখানে আছে কি? ক্রেডিট। সো ভিন্ন পাশে থাকলে কি হবে? ভিন্ন পাশে থাকলে হবে বিয়োগ। সো আমি ক্রয় থেকে বিয়োগ করে দিব সমাপনী মজুত পণ্য নামে। আর সমাপনী মজুত পণ্য কি আর কোথাও আছে? র্যা মিলে কখনোই সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না বন্ধুরা। আমরা র্যা মিলের অঙ্ক করেছি, র্যা মিলে ভিডিও করেছি, নিয়ম শিখেছে, দেখবেন। তাহলে যেহেতু নাই, এরা সরাসরি চলে যাবে, সমাপনী একটা সম্পদ, তাই চলতি সম্পদে চলে যাবে। আর ক্রয় যখন লিখবো সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ হবে। কেন বিয়োগ হচ্ছে? কারণ ঠিক এই এন্ট্রিটা পেয়ে গেছি তার সাথে ক্রয়, তাই ক্রয় থেকেই কানেকশন হবে। সো যেটা থাকবে না সেটা সরাসরি যাবে সেই পাশে, যে পাশে ছিল, ডেবিট পাশে থাকলে ডেবিট পাশে, ক্রেডিট পাশে থাকলে ডেবিট পাশে। আর যদি থাকে দেখবো সেটাকে একই পাশে আসে কিনা, একই পাশে থাকলে যোগ করবো, ভিন্ন পাশে থাকলে বিয়োগ করবো। আমি শেষে যে অংশটুকু বলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা যদি ভালোভাবে বুঝতে পারেন আপনাদের সম্মানে কোনো প্রবলেম থাকবে না। তারপরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা লাইভ ক্লাস করার চেষ্টা করবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।